কি হয়েছে লিটিল কুইন? কাঁদছো কেন? ইনায়ার কানে ফোন নিয়ে কাঁদছে তো কাঁদছেই। ফোঁপাতে ফোঁপাতে কথাই বলতে পারে না মেয়েটা। ফাইজ বিচলিত হয়। কি হলো তার লিটিল কুইনের? আবারও অসহায় কণ্ঠে বলে, লিটিল কুইন, আই এম সরি, বাট এটা তো অন্তত বলো আমি কি করেছি। ইনায়ার কথা বলে না। ফাইজ আবারও বলে, লিটিল কুইন, কি হয়েছে তোমার? প্লিজ বলো। আমি কি কোনো ভুল করেছি? তাহলে শুধরে নেব তো। ইনায়া সময় নিয়ে কোনো রকম কান্না আটকে নাক ডেকে বলল, অসভ্য ফাজিল নষ্ট লোক, আপনাকে আমি জীবনেও বিয়ে করব না। ফাইজ স্তব্ধা খেয়ে যায়। সে কিছু বলার আগে ইনায়া আবারও বলে, 100টা এক্স ছিল, তাদের নিয়ে ঘুরে এখন আমাকে বিয়ে করতে এসেছেন। আপনাকে আমি দেখে নেব ফাজিল লোক। বলে কট করে কলটা কেটে দেয়। ওপাশে ফাইজি এসব মাথার উপর দিয়ে গেল। কিছু বলতে গিয়েও থেমে গেল কল কাটার শব্দে। তার এক্স ছিল, সেটা কে সে তো নিজেই জানে না। বিয়ের একদিন আগে কোন বেয়াদব তার বিয়ে ভাঙছে, আবার তার লিটিল কুইনকে কাঁদাচ্ছে। ইনাইয়ের নাম্বারে আবারও কল দিলে ব্যস্ত দেখায়। বারবার কল দেয়, একই কেস। বুঝলো অলরেডি ব্লক লিস্টে চলে গিয়েছে তার নাম্বার। উপায় না পেয়ে দ্রুত ইরফানের ফোনে কল দেয়। ইরফান খাওয়ার মাঝে পকেট থেকে ফোন বের করলো না। একবার, দুইবার, তিনবার, বারবার যখন কল কেটে যায় তখন মায়েরা খেতে খেতে বলে, কল ধরছে না কেন? যদি কারো অনেক প্রয়োজন হয়। ইরফান খাওয়া শেষ করে মুখ নিয়ে ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা ঢোক গিলে এসে বলে, আপনার ভালোর জন্যই তো বলেছি। ইরফান চোখ ঘুরিয়ে মায়েরার প্লেটের দিকে তাকালো। এখনো অর্ধেক খাওয়ার প্লেটেই পড়ে আছে। গম্ভীর গলায় বলে, এত শখ কুলে ওঠার? মায়েরা বাঁকা চোখে চেয়ে বলে, মানে? ইরফান মায়েরার দিকে একটু ঝুঁকলে মায়েরা চোখ বড় বড় করে বলে, না, কাছাকাছি। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়েরার মুখ পানে। মৃদু স্বরে বলে, ফার্স্ট। মায়েরা অসহায় মুখ করে খাওয়ার গতি বাড়ায়। ইরফান উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। এগিয়ে এসে আবারও মায়েরা পাশের চেয়ারে বসে। ফাইজকে কল ব্যাক করে কল লাউডে দিয়ে ফোন স্ক্রল করতে থাকে। ওপাশ থেকে ফাইজ রেগে বলে, এই শালা আমার কোন জন্মে এক্স ছিল? পাশ থেকে মায়েরা ধুপ খুক খুক করে কেসে ওঠে। ইরফান পানি খাওয়ার জন্য তার মুখের দিকে গ্লাস বাড়িয়েছিল। মায়েরা কাশির শব্দে দ্রুত মায়েরার সামনে গ্লাস রাখে। মায়েরার সামনে গ্লাস থেকে দ্রুত পানি খায়। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? আরে তোর বোন কেঁদে কেঁদে অবস্থা খারাপ করে দিয়েছে। আমার নাকি 100টা এক্স ছিল। কোন জন্মে ছিল সেগুলো? এইসব কথা ওর কানে ঢুকিয়েছে কে? ইরফান একটু থেমে কিছু একটা ভেবে নির্দ্বিধায় বলে, শুদ্ধ। ওপাশে ফাইজ বোকা বনে যায়। তাই তো, তার এই জাত শত্রু থাকতে সে আবার চিরুনি অভিযান চালাচ্ছে কেন? এই বেয়াদবকে সে ছাড়বে না। দ্রুত ইরফানের কল কেটে দেয়। এদিকে মায়েরা মার্বেলের ন্যায় চোখ গোল গোল করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। হোয়াট? মায়েরা জিভ দিয়ে ঢোক ভিজিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আপনি কেমন ভাই, যার 100টা এক্স ছিল তার সাথে নিজের বোনের বিয়ে ঠিক করেছেন? ইরফান ধমকে বলে, শাট আপ। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফান নিজেকে শান্ত করে ফোন দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, এক্স থাকলে তাকে বিয়ে করা যায় না? মায়েরা পিট করে তাকায় ইরফানের দিকে। উত্তরে বলে, কখনোই না। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড জিনিস কোন আবাল চাই? ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে, তুমি কি চাও? মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। কথার পিঠে বলে ফেলে, আমার তো বিয়ে হয়ে গিয়েছে। ইরফান ফোনের দৃষ্টি রেখেই ঠোঁট বাঁকা সামান্য মৃদুস্বর বলে, তোমার হাজবেন্ডের ফার্স্ট হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড? মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টা করে বোধহয়। ইরফান হাতের ফোন রেখে মায়েরার দিকে ফিরে বলে, আপাতত যে কোলে বুঝতে চাইছো সেটা, এটা শিওর? মায়েরা চেঁচিয়ে ওঠে, না। ইরফান রেগে বলে, খাচ্ছ না কেন স্টুপিড? 5 মিনিটে সব শেষ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা মাথা নিচু করে মুখ ভেঙিয়ে কপ কপ করে খেতে থাকে। খাওয়া শেষে ইরফানের দিকে তাকালে ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়। কটকট পায়ে তার রুমের দিকে যায়। মায়েরার মাথায় প্রশ্ন ঘুরছে, ইরফান কি এক্স ছিল? ইরফানকে জিজ্ঞেস করতে ইচ্ছে করল, কিন্তু সাহসে কুলায় না মেয়েটার। আবার ভিড় করে, এমন খবিশ লোকের পাশে 2 মিনিটও কোনো মেয়ে টিকতে পারবে না। এক্স তো দূরে থাক, এ বেয়াদব শালা তোর লজ্জা করে না ছোট বোনের পিঠে লাগতে? শুদ্ধ টান টান হয়ে আয়েশ করে বিছানায় শুয়ে আছে। হেসে বলে, লজ্জা তো নারীদের ভূষণ আমার সম্বন্ধী। আমি কেন এসব নিয়ে ঘুরবো?
ফাইজ দাঁত কিরমির করলো। একে তো হাতের পেলে এক্ষুনি খুন করে ফেলবে, আর সহ্য করা যাচ্ছে না। রেগে চিৎকার করে বলে, আমার বউকে কাঁদালি কেন? তোকে ছাড়বো না বলে দিচ্ছি। সত্য পাত্তা না দিয়ে বলে, চাইলেও ছাড়তে পারবি না সোনা, আমি তোর হবু সম্বন্ধী যে। ফাইজ রেগে বলে, আমার বোনকে কি করে বিয়ে করিস সেটাই আমি দেখবো। বেয়াদব, এতদিন আমার পিছে লেগে আমার ছোট্ট বউটাকে কাঁদিয়েছিস। সূর্যের মুখটা ইনোসেন্ট করে বলে, সত্যি কাঁদিয়েছি ইনায়া? ফাইজ উপাস থেকে চিৎকার করে বলে, না হাসছে। শুদ্ধ হেসে বলে, তাহলে তুই এত প্যারা নিচ্ছিস কেন? হাসি মুখে দেখতে পাচ্ছিস না কেন? পিক তুলে দেব। খবরদার আমার বউয়ের আশেপাশে গিয়েছিস তো তোকে কেটে কুচি কুচি করে আমি বিরিয়ানি খাবো। সত্যের মন খারাপের ভান করে বলে, বুঝছি বুঝছি তোর বউ কেঁদেছে, আমার তো তোর বোনকে কাঁদানোর দায়িত্ব, বউকে না। ও কাঁদলো কেন রে? আমি শুধু তোর কলিগদের সাথে থাকা পিকগুলো দেখিয়েছি। বিশ্বাস কর, যারা তোর কোলে উঠতে চাইছিল শুধু তাদেরটাই দেখিয়েছি। দূরত্ব আছে যাদের মাঝে, ওদেরটা দেখায়নি। আসলে তুই বস হিসেবে কলিগদের সাথে কত অমায়িক সেটাই বোঝাতে চেয়েছি আর কি। ভালো করিনি ব্রো। ফাইজ হতাশায় নিঃশ্বাস ফেললো। এর মতো বেয়াদবকে বন্ধু হিসেবে পেয়ে বেড়ানো যায় অবস্থা, আবার তার বোনকে বিয়ে করে আরেকটা সম্পর্ক বাড়াবে। এই অত্যাচার সহ্য করতে পারছে না সে। শুদ্ধ মিটমিটে হেসে বলল, ইরফানের জন্য সিনিয়র মেয়ে দেখছি, তোর জন্য দেখবো নাকি? ফাইজ তাতে দাঁত চেপে বলে, আমাদের কারোর জন্য দেখতে হবে না, তুই বরং তোর জন্যই দেখ, কারণ আমি আজকে ফারাহের বিয়ে ঠিক করতে যাচ্ছি। আমার বিয়ের পর দিন ওর বিয়ে হবে। তোর মতো বিয়েদেরকে আমার সম্বন্ধী বানানোর কোনো ইচ্ছে নেই। বলেই খট করে কল কেটে দিল। শুদ্ধ বোকা বনে চেঁচিয়ে বলে, এই আমার বউ। ততক্ষণে কল কেটে গিয়েছে। কি জ্বালা! সে একটু না হয় মজা করেছে, তাই বলে তার বউকে তার থেকে কেড়ে নেবে? কত বড় সাহস! ও মজা করছে নাকি? না না না, কোনো রিস্ক নেওয়া যাবে না। যদি সত্যি তার না হওয়া বউটাকে অন্যের সামনে বসায়, এমনিতেও তার বউ তার থেকে দূরে সরার সুতো খুঁজে বেড়ায়। না না, লেট করা যাবে না, এক্ষুনি যেতে হবে। ভাবনা নিয়ে দ্রুত ঘর থেকে বেরোলুক। গায়ে এসে শক্ত কিছুর আঘাত লাগে। শুধু ভ্রুকুচকে ডান পাশ দিয়ে ফেরায়। ইনায়াকে রেগে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ ভড়কে যায়। ভাবনার মাঝে ইনায়া তার হাত থেকে আরেকটি শুদ্ধের দিকে ছুঁড়ে মারলে শুদ্ধ চোখ বড় বড় করে দ্রুত বসে পড়ে। হায় আল্লাহ, সবাই তার পিছনে লাগছে কেন? ইনায়া রেগে বলে, তোমাকে আমি ছাড়বো না শুদ্ধ ভাই। বলতে বলতে আরেকটি জুতো হাতে তুলে নিয়েছে। শুদ্ধ কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে দরজার দিকে যায়। পিছন থেকে একটার পর একটা জুতো আসছে। শুদ্ধ চিল্লিয়ে বলে, ছি ছি ছি, বড় ভাইকে এসব কি দিয়ে আপ্যায়ন করছিস? ইনায়া রেগে বলে, তোমাকে এর চেয়ে জঘন্যভাবে আপ্যায়ন করা উচিত। আমার বিয়ে ভাঙতে চাও কেন তুমি? শুদ্ধ পিছু ফিরে একবার তাকালে দেখলো ইনায় আবারও জুতো ছুঁড়ে মারছে। শুদ্ধ লাফ দিয়ে 2 পা ডান দিকে যায়। মায়েরা খেয়ে ওঠে তার ঘরে যেতে যাচ্ছিল, তার আগেই এ জুতো ছোড়াছুড়ি পাল্লায় বেচারি স্তব্ধা খেয়ে চেয়ে আছে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে মায়েরাকে বলে, মায়েরা তোমার ননদিনীকে বোঝাও তো, আমি তার বড় ভাই, আমাকে উঠতে বসতে সালাম দেওয়া উচিত ওর। ইনায়া রেগে বলে, কোনোদিন দেব না সালাম, দরকার পড়লে রাস্তার কুকুরকে সালাম দেব, তাও তোমাকে না। মায়েরা একবার ইনায়াকে দেখছে আর একবার শুদ্ধকে দেখছে। শুদ্ধ কোনো রকম দরজা খুলে দরজার কাছে দাঁড়িয়ে বলে, কিরে, আমার জুতো কই? ইনায়া 2 হাতে দুটো জুতো ছুঁড়ে মারে শুদ্ধের দিকে। শুদ্ধ চিংড়ি মাছের মতো লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। একটুর জন্য লাগলো না। শেষমেশ পুনের হাতে জুতোর বাড়ি। দ্রুত জুতো দুটো পরে নিয়ে বাইরে বের হয়। একটু পর শুদ্ধ বাইরে থেকে উকি দিয়ে বলে, বেয়াদব বোন, তোর খবর আমি বাংলাদেশের সব নিউজে করব। ওপরে বড় বড় করে লিখে দেব, বেয়াদব আলীর যে তার বড় ভাইকে ন্যূনতম সম্মান করে না, শালি পাপিষ্ঠ। ইনাইয়া রেগে বলে, তোমাকে সম্মান করলেই আমি পাপিষ্ঠ হয়ে যাব, তখন ভালো মানুষ কাঁদতে শুরু করবে। পাপিষ্ঠকে সম্মান দেওয়া শোকে। শুদ্ধ চোখ বড় বড় করে, কত বড় বেয়াদব, তাকে অপমান করছে। দাঁত কিরমির করে বলে, ফাইজি এর ভেতর কিন্তু তোর ভাইয়ের মতন থাপ্পড়ের মেশিন সেট করব, আমার পিছে লাগিস।
ইনায়া চেঁচিয়ে বলে, আর আমি তোমার বউয়ের ভেতরে ঝালের ড্রাম সেট করব, যেন তুমি তাকে টাচ করলেই ঝালের শক লাগে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানায়। তার না হওয়া বউ তো এমনিই কারেন্ট মরিচ, আরও হলে তাকে মঙ্গল গ্রহে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভাবনার মাঝে আরো একটি যুদ্ধ ভাবনার মাঝে আরেকটি যুদ্ধের মুখে দিকে আসলে বেচারা শুদ্ধ ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনাইয়া কেঁদে কেটে অনেকগুলো জুতো নিয়ে এসেছিল শুদ্ধকে মারতে। কত বড় সাহস তাকে কাঁদায়, তার পার্সোনাল ব্যাড বয়কে নিয়ে উল্টো পাল্টা বলে। মায়েরা ইনাইয়ার দিকে এগিয়ে এসে বলে, কি হয়েছে আপু? রোমানে ওয়াজ বোনের ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এমন চিল্লাচিল্লি করছিস কেন? বলতে বলতে দেখলো ইনাইয়ার পাশে কয়েকটা জুতো আবার দূরে কোথাও কোথাও ছড়িয়ে আছে। মনে হচ্ছে জুতোর জাক থেকে সব জুতো বের হয়েছে। রোমান এওয়াজ ভ্রু কুচকে বলে, কি হয়েছে, তুই জুতো নিয়ে কি করছিস? ইনাইয়া নিজেকে সামলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, কুকুর এসেছিল, তাকে তাড়িয়ে দিচ্ছিলাম। রোমান এওয়াজ অবাক হলেন, তার বাসায় কুকুর কোন দিক দিয়ে আসবে? এই জীবনে তো আসেনি, আজ হঠাৎ কোন দিক দিয়ে আসলো? মারা ইনায়ার পিছু পিছু চায়, সে কিছুই বুঝলো না হয়েছে কি ইনায়া আপুর। মারা ইনায়ার ঘরে গিয়ে ইনায়াকে জিজ্ঞেস করে, আপু কি হয়েছে তোমার? তোমার হবু পরে নাকি 100টা এক্স? ইনায়া রেগে বলে। মায়েরা মায়েরা ঝাঁকি দিয়ে উঠে বুকে থুতু দেয়। এরা দুই ভাই বোন একই মনে হচ্ছে, রেগে গেলে কি করে নিজের জানি না। ইনায়া নিজেকে সামলে নাক টেনে শান্ত গলায় বলে, সত্য ভাই মিথ্যে বলছিল আমাকে। ভাইয়া এসে আমাকে বলেছে, সত্য ভাইয়ের জন্য আমি তাকে ভুল বুঝে ব্লক করে দিয়েছি সবখান থেকে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, দুই ভাই বোন এক নয়। ইনাইয়া ইরফানের রাগের এক কাঠিতেও নয়। অন্তঃপুর বলে, তাহলে এখন ব্লক খুলে দাও। তাই বলে শুদ্ধ ভাইকে জুতো মারলে শেষমেশ? বলতে বলতে হেসে ফেলল মায়েরা। ইনায়া দুই হাত চোখে মুখে মুছে নেয়, ঠিক করেছি। ইনায়া তার ফোন এনে মায়েরাকে সেই পিকগুলো দেখালো যেখানে শুদ্ধ তাকে দিয়েছিল। প্রতিটি পিকে কোনো না কোনো মেয়ে ফাইজের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা অবাক হয়ে বলে, এভাবে কেন দাঁড়িয়েছে? ইনায়া নাক টেনে বলে, কলে কে হয়তো, এজন্য বেশি ফ্রি। বাট আমি ছোটাবো এই মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি, দাঁড়াও, ব্লক খুলবো না। মরে যাবে লোক ও পাশে। ইনাইয়ার কথায় মায়েরা হেসে ফেলে। ইনাইয়া কাঁধে ডান হাত দিয়ে বলে, তোমার তো অনেক বুদ্ধি আপু। ইনাইয়া মুখ ফুলিয়ে রাখলো, তার ভালো লাগছে না। এরা যে ফাইজের এক্স এটা তো বিশ্বাস হচ্ছিল না। যদিও মানুষটাকে সেভাবে জানে নাই, না মনে মনে একটু একটু পছন্দ করে, এক্স থাকতেই পারে, সে তো তা আর মন পড়তে পারে না। কিন্তু ইরফানে এসে শুদ্ধ ভাইয়ের বাথরামের কথা বললে ইনায়া বুঝতে পারে। তবে ইনাইয়া ভীষণ রেগে আছে, এসব কি ধরনের ঘেঁষাঘেঁষি? সে জীবনেও মানবে না। সে যদি ওই বজ্জাত লোককে শায়েস্তা না করে তবে তার নামও ইনাইয়া নয়। মায়েরা হঠাৎ ইরফানের কথায় মাথায় আসে, ইরফানও কি এইভাবে দাঁড়ায় মেয়েদের সাথে? ভাবতে কেমন যেন লাগলো। আনমনে প্রশ্ন করে, আপু তোমার ভাই ভার্সিটির কি ম্যাডাম আছে? এনে মৃদু হেসে বলে, হ্যাঁ থাকবে না কেন, স্যার ম্যাডাম ছাড়া ভার্সিটি চলবে কি করে? মায়েরা বোকা বনে যায়, কথা তো সত্য। নিজেই নিজের মাথায় চাটি বসায় নিজের বোকা বোকা প্রশ্নে। আরেকটি প্রশ্ন উকি দেয় মনে, ভার্সিটির মেয়েরা তো তার চেয়ে অনেক বড়। ইরফান তাদের পড়ায়, ভাবতেই মায়ের আর কেমন যেন প্রচন্ড বিরক্ত লাগলো। মেয়েটার কাছে ছিটা ছিটা দূর টিচারের পেশা একদমই ভালো লাগলো না। ইনায়া চোখ ছোট 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 করে বলে, কোন জিনিস করলো মায়েরা? ইনায়ের কথায় মায়েরা থতমত খেয়ে মেঘে এসে বলে, এমনি। কথাটা বলে আবার আনমনা হয়, ছোট মাথায় কত শত চিন্তা জন্ম হলো। দুপুরে গড়িয়ে ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে। মায়েরা নামাজ পড়ে তার ঘরে বসে বের হলো। রোমান এওয়াজকে দেখে মৃদু হেসে বলে, কি হয়েছে বলবেন মা? রোমান এওয়াজ চুপ করে তাকিয়ে রইল মায়েরার দিকে। মেয়েটা সে একটু আধটু টুকু কথা শুনিয়েছিল, তবে মায়েরা তার সাথে হেসে হেসে কথা বলে যেন কিছুই হয়নি। রোমান এওয়াজ গলা ছেড়ে হাতের শাড়ি এগিয়ে দিল। মায়েরা পিটপিট করে তাকায় এই শাড়ির পানে, লাল টুকটুকে একটি শাড়ি। রোমান এওয়াজ মৃদু স্বরে বলেন, এটা পরে থাকবে, বাড়িতে অনেক মেহমান আসবে, তোমাকে দেখতে চাইবে, শাড়িটা পরে নিজেকে পরিপাটি করে নাও। মায়েরা বিনা বাক্যে শাশুড়ির কথা মেনে নেয়।
পড়তে পারবে। মায়েরা হেসে বললে, চেষ্টা করে দেখি। আমি এর আগে আপনাকে আর আম্মাজানকে পড়িয়ে দিতে দেখেছি। রোমা নেওয়াজ ভ্রু কুঁচকে বলে, আম্মাজানকে? শুদ্ধ ভাইয়ার মা। রোমা নেওয়াজ কেমন করে যেন তাকালো মায়েরার দিকে। আম্মাজান। তবে কিছু বলল না, নিঃশব্দে তার ঘরের দিকে গেল। মায়েরা মৃদু হেসে তাকিয়ে রইল রুমা নেওয়াজের দিকে। শুনেছিল শাশুড়িরা নাকি আরেকটা মা হয়। তার তো একটাই মাই নেই, আরেকটা মাও সেখানে এভাবে কোত্থেকে আসবে। হঠাৎই ফিক করে হেসে দিল। মাঝে মাঝে কিছু অদ্ভুত ব্যাপারে কষ্ট পাওয়া দেখে নিজেরই হাসি পায়। ভাবনা রেখে খুশি মনে তার ঘরে গেল শাড়িটা নিয়ে। অনেক কসরত করে মায়েরা লাল শাড়ি গায়ে জড়িয়েছে। অনেক ভালো না হলেও মোটামুটি ভালো হয়েছে, খারাপ লাগছে না। নিজে নিজে পড়তে পেরে ভীষণ খুশি মায়েরা। অনেক সময় নিয়ে শাড়ি গায়ে জড়িয়েছে মেয়েটা। এনায়ের বিয়ে উপলক্ষে ইরফান সব কাজিন সহ তাদের বাবা মা এসেছে। শালের ইরফানের বড় ফুপির ছেলে শিহাব, ইরফানের ছোট ফুপির ছেলে মিশকাত, মান্না, ইরফান মামাতো বোন রাতুল, রিয়া, ইরফানের চাচাতো ভাই বোন, এরা সবাই মিলে তার বাবা মাকে নিয়ে এসেছে। মায়েরা অসহায় চোখে চেয়ে আছে, কারণ তার গলায় গুনে শুনে 4টে চেইন পরিয়ে দিয়েছে ইরফান মামি, 2জন বড় ফুপি, একজন কাকি, সবাই এক এক করে মায়েরাকে চেইন পরিয়ে দিয়েছে। মায়েরা সবার মধ্যে মধ্যমণি হয়ে বসে আছে। মেয়েটা কেন যেন ভীষণ অদ্ভুত লাগছে। ইরফানের বড় ফুপি মায়েরা থুতনিতে হাত বুলিয়ে সে হাত তার ঠোঁটে ছুঁয়ে বলে, এমন এক পরী তো খুঁজছি আমার শালের জন্য। মায়েরা লজ্জা পায়। শুদ্ধ জুতোর বাড়ি খেয়ে গিয়েছিল ফাইজের বাড়ি, আবারও এসেছে। তার খালা মামি মামারা এসেছে, কাজিন এসেছে, দেখা তো করতে হবে। ঘরে ঢুকতে ঢুকতে তার খালার কথাটা শুনে নেয়। এগিয়ে এসে বলে, খালামণি, তোমার সাথে আমার ভীষণ ইম্পর্টেন্ট কথা আছে। শুদ্ধের কথার সবাই মনোযোগ শুদ্ধের দিকে যায়। মায়রাকে নিয়ে ইরফানের মামিরা বসেছে, মূলত মায়রার ঘরে। শুধু উকি দিয়ে ভেতরে ফাঁক ফোঁক করে দিয়ে এসেছে। ইরফানের ফুপি শুদ্ধকে দেখে বলে, আমার বাবা এতক্ষণ পর কই থেকে আসলি? শুদ্ধ হেসে তার খালাকে এক হাতে জড়িয়ে নেয়, ফিস ফিস করে বলে, শোনো সাহিলের শোনো, মায়রাকে নিতে পারো। ইরফান তো মানে না মায়রাকে, বুঝলা? শুদ্ধের কথা সবাই না শুনলেও তার বড় খালা আর মায়রা শুনতে পেয়েছে। মায়রা চোখ বড় বড় করে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ বড় খালা শুদ্ধর কান টেনে বলে, আস্তে না আস্তে বাঁদরামি শুরু করছিস? এরই মধ্যে সাহিল ঘরে প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধের পাশে দাঁড়িয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা ক্রিম কালারের একটি হিজাব মাথার উপর দিয়েছে। এত মানুষের জন্য মূলত নিজেকে একটু আত্র ঢাকার প্রয়াস। সাহেল গলা ছেড়ে মায়ের থেকে চোখ সরিয়ে নেয়। তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমাকে একটা রুম দিতে বলো, ভীষণ টায়ার্ড আমি। শুদ্ধ সাহেলকে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে, তোর পাত্রে দেখছি আমরা, আর তুই আছিস রুম নিয়ে? আরে এবার বিয়েটা করে নি। সাহেল ভ্রু কুচকে বলে, মেয়ে কোথায়? শুধু মেয়েকে এসে বলে, আরে বলদ, ইরফান তো ওর বউকে মানে না, তাই তুই ওকে বিয়ে করবি, রাজি? সাহেল বিরক্ত চোখে তাকে সত্যের দিকে, রেগে বলে, এসব আমার হাতে থাপ্পড় খেতে না চাইলে বাজে বকা বন্ধ কর। এমনিতেই অন্যকে ভেবে ওর জন্য দিলে ঘন্টা বেজে দিয়েছে, পরে দেখি ইরফানের বউ দিল তো ভেঙে চুরে শেষ, তুই আবার লবণ ছিটিয়ে দিতে চাইছিস? শুদ্ধ মিটমিট করে হেসে বলে, আরে তোর দোল দিল জোড়া লাগাতে এসেছি। এই ঘরে মায়েরা আছে, ইরফানের ঘরে। এইবার বোঝ তবে কেসটা কি বুঝছিলি কিছু? তাই বলছি তুই মায়েরাকে পটাতে নেমে পড়, যে কয়দিন আছিস পটিয়ে নে। সাহেল মাথা চুলকে বলে, এসব কিভাবে করে? আমার দ্বারা তো হয় না। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, ইরফানের পাছার সাথে পাছায় ঘষা দিয়ে এসে আমার কাছে টিপস চাইছিস? যা ভাগ, নিরামিষ টল কোনো হারকার। সাহেল রেগে বলে, মুখের ভাষা ঠিক কর শালা। খাবার খবরদার আমার কোনো পাতানো বোনের দিকে নজর দিচ্ছিস তো? সাহেল মায়েরার দিকে তাকালো। মায়েরা শুদ্ধ আর সাহেলের দিকে তাকিয়েছিল। এরা কি ফুসুর ফাসুর করছে সেটাই বোঝার জন্য, কিন্তু সাহেলের সাথে চোখে চোখ পড়ায় বেচারি থতমত খেয়ে দ্রুত মাথা নিচু করে নিয়েছে। ইস, তাকে কি ভাবলো? সাহেল মৃদু হাসলো। এই মেয়ে তো আস্ত এক পুতুল। একে নাকি ইরফান মানে না। বিয়ের পর পরই শুনেছি ইরফানের বাচ্চা
বিয়ে করেছে আর ইরফান তাকে মানে না। এরা সবাই একটাই জানে, কিন্তু তার মেয়েরা সবসময় বলে কখনো না কখনো তো মেনে নেবে, কবে মানবে, তার আগে সে পটিয়ে নিলে মন্দ হয় না। ভেবে আর একটু দীর্ঘশ্বাস নেই। কিছুক্ষণ পর মিশকা, তামান্না, রিয়া মায়রার ঘরে আসে। পিছু পিছু রাতুল, শিহাবও আসে। রাতুল মায়রার দিকে হাত বাড়িয়ে বলে, হাই নতুন ভাবি। মায়েরা বিব্রত বোধ করে। সাহেলের লাতুলকে টেনে বলে, 100 হাত দূরে থাকবি। রাতুল চোখ ছোট ছোট করে বলে, তোর কোথায় জ্বলছে? ধরতে চাইলাম ইরফানের বউয়ের হাত। জ্বলছে তোর? কি ভয়াবহ রোগ! শুদ্ধ আতুলের গায়ে চাপড় মেরে বলে, কারেন্ট। তুই পরে পয়েন্ট ধরতে পারছিস না তো? সাহেল রেগে তাকায় শুদ্ধের দিকে। বেয়াদব একটা। মায়ের পাশে বসে রিয়া বলে ওঠে, তোমরা এই ঘরটা ফাঁকা করো তো ভাই। কেউ কিছু বলার আগে ইরফান দরজায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কি হয়েছে এখানে? ইরফানের কথা শুনে দরজার দিকে তাকালো। মায়েরা মাথা তুলে তাকায়। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ঢোকিল, সে আবার কি করলো? ইরফান ঘরের ভেতরে প্রবেশ করতে সব ছেলেরা একসাথে বলে ওঠে, ইরফান তোর খবর কি? মেয়েরা বলে ওঠে, কেমন আছো ইরফান ভাই? ইরফান মায়েরার দিকে চেয়ে উত্তর করে, ভালো। ঘর থেকে বের হও সবাই। ইরফানের কথায় সবাই একটু অবাক হয়। ইনায়া দরজার পিছনে দাঁড়িয়ে বলে, ভাইয়া সরে দাঁড়াও, ভেতরে যাব। ইরফান সরল না, বিরক্ত কণ্ঠে বলে, এই ঘরে 1 সেকেন্ডের মাঝেই ফাঁকা চাই। শুধু মিটমিট হাসছে। আর কেউ না বুঝলেও সে তো বুঝেছে। ইরফান কথা কেউ অমান্য করলো না। মন খারাপ করে সবাই বেরিয়ে যায়। সাহিল ভ্রু কোঁচকালো। শুদ্ধ যে বলল এটা মায়েরার ঘর, তাহলে ইরফান কি করে? ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, এটা তো মায়েরার ঘর, তুই এখানে কি করিস? ইরফান সহ্য হলো না সাহিলের নাম ধরে ডাকা। শুদ্ধ চোখ সাধলে দিকে দাঁতে দাঁত চেপে বলে, সেই কৈফিয়ত। শুদ্ধ সাহিলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায়। এই দুটো দ্বন্দ্ব লাগলে ছাড়ানো যায় না। দুটোই সমান সমান বলা যায়। সাহেল 40, তারা ইরফান 60 এর আর কি। সাহিল শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, কি প্রবলেম? এভাবে টেনে আনলি কেন? শুদ্ধ মেকি হেসে বলে, চল তোকে আমি বাঘ মামার গল্প শোনাই। এক জঙ্গলে ছিল এক বাঘ মামা, আর ছিল এক সিংহ। তারপর শাল বিরক্ত হয়ে বলে, তোকে আমার 5 বছরের বাচ্চা মনে হচ্ছে। শুদ্ধ হেসে সাহেলের থুতনি ধরে বলে, তোকে আমার সন্টু ইন্টু মিন্টু মনে হচ্ছে। এই নামগুলো শুনলেই মনে হয় ছোট্ট বাচ্চা ভাত খাওয়াবে না বলে বায়না করছে, আর তাদের মা তাদের জোর করে খাওয়াচ্ছে। সাহেল বিরক্ত হয়ে পড়ে পড়ে পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ হাসলো। ইনায়া মন খারাপ করে বলে, ভাইয়া একটা দিনই তো, একদিন আমরা সবাই মিলে একসাথে থাকি। ইরফান ভ্রু কুচকে বলে, নিজেদের ঘরে যা। ইনায়া খুশি হয়ে হাত নেড়ে বলে, মায়েরা আসো দ্রুত। মায়েরা বেড থেকে নেমে দাঁড়ায়। এই তুই নিলে। ইরফান মায়েরার হাত টেনে ধরে শক্ত গলায় বলে, তোমাকে যেতে বলেছি আমি। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। উপাস থেকে ইনায়া অবাক হয় ভাইয়ের ব্যবহারে। ইরফান ইনায়ার দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলে, চাবি এখান থেকে। হঠাৎই শুদ্ধ থেকে এসে ইরফানের সামনে তার ফোনের স্ক্রিন ধরে। ইরফান বিরক্ত হয়ে মুখের চোখ সরাতে গিয়েও সরায় না। শুদ্ধ মিটমিট হাসছে। ইরফান রাগে শুদ্ধের ফোনের চোখের পলকে নিয়ে আছাড় মারল। শুদ্ধ চেঁচিয়ে বলে, মা, আমার প্রথম বউ। ইনাইয়া এক দৌড় দেয়। তার ভাই কোনো কারণে রেগে আছে বুঝেছে। এইদিকে মায়েরা বারবার ঢোক গিলছে। শুদ্ধ অসহায় চোখে তার ফোনের দিকে তাকিয়ে আছে। আজকে একটা ফোন কিনতে হবে। ইরফানের দিকে তাকালিয়ে দেখলো ইরফান মায়েরার দিকে শক্ত চোখে চেয়ে আছে। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ইরফান, ওর কোনো দোষ নেই, ওকে। আর কিছু বলার আগে ইরফান শুদ্ধের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শুদ্ধের অসহায় লাগলো। সাহিল মায়েরার পাশে বসেছিল একবার, ওই রকম ইন্টেনশনে না, টাচও করেনি। সে বসে মায়েরার দিকে চেয়েছিল মুগ্ধ নয়নে। শুদ্ধ তো এত বড় সুযোগ হাতছাড়া করার বান্দা নয়। কিন্তু এর জন্য মায়েরাকে আবার যদি এই ভরা মানুষের মাঝে মারে, কি কেলেঙ্কারিটাই না হবে। ভেবে শুদ্ধ নিজের করা কাজে যেন অনুতপ্ত হলো। ভাবনা রেখে ফোনটা কুড়িয়ে নিয়ে উল্টো পাল্টে দেখতে দেখতে এগিয়ে গেল, শাড়ি পরেছে কেন। ইরফানের শক্ত কণ্ঠে মায়েরা কেঁপে ওঠে। আমতা আমতা করে বলে, মা পড়তে বলেছিল। ইরফান রেখে ধমকে বলে, পড়তে বললেই পড়বে, সেন্স নেই, খোলো এইসব, এক্ষুনি খোলো। বলতে বলতে নিচে মায়ের মাথায় ইজাব খুলে ছুঁড়ে ফেলে। বাম কাঁধে থাকা শাড়ির আঁচলটা টেনে খোলে। তারপর
দাঁড়ায়। ইরফান রেগে মায়রাকে টেনে তার দিকে ফেরায়। মায়রা আঁচলটা তোলার সময় পায়নি। লজ্জায় মেয়েটা কেঁদে দিয়েছে। ইরফান কেমন করে যেন মায়রার পুরো শরীরে চোখ বলে। হঠাৎই কেমন অস্বাভাবিক লাগলো নিজেকে। বারবার ঢোক গেল। ইরফান দৃষ্টিতে মায়রার শরীর নেতিয়ে আছে। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে শাড়ির আঁচল ধরে ঘোরাতে নিলে মায়েরা দ্রুত এগিয়ে এসে ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দাঁড়ায়। দুই হাতে মুখ ঢেকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে যায়। ইরফান সাথে সাথে মায়েরাকে ধাক্কা দিতে নিলে মায়েরা ফুপিয়ে বলে, প্লিজ এমন করবেন না, আমি খুলছি শাড়ি, আমি পরবো না আর শাড়ি, সরি। ইরফান ঢোক গিল। লম্বা শ্বাস টেনে মায়রার কাঁধে হাত রেখে মায়রাকে নিজের থেকে সরিয়ে দাঁড় করায়। মায়রা আবারও ইরফানের দিকে সিটিয়ে আছে। ইরফান বাধা দিল না। সে ঠোঁট বাঁকায়। দুই হাত মায়রার গাল ধরে ওপর দিক করে। মায়রা চোখ বুঝে চোখের পানিতে গাল ভিজিয়ে একবার ইরফানের ঠান্ডা গলায় বলে, কাঁদছো কেন? মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। তার সামনে ইরফান গম্ভীর মুখে তাকিয়ে থাকতে দেখে ঢোক গিল মেয়েটা। ইরফান তার খসখসে ডান হাত দ্বারা মায়ের মুখ মুছে দেয়। মৃদু স্বরে বলে, আর কখনো শাড়ি পরবে না। মায়েরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়েরাকে তার থেকে দূরে সরিয়ে মায়েরাকে উল্টো ঘুরে পড়ে যাওয়া আঁচল কাঁধে তুলে দেয়। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। এগিয়ে গিয়ে উল্টো ঘুরে দাঁড়ানো মায়েরার সামনে দাঁড়ায় ইরফান। মায়েরা দ্রুত দুই পা পিছিয়ে যেতে চায়। ইরফান মায়েরাকে টেনে ধরে। মায়েরা শুকনো মুখে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার মুখ বরাবর তার মুখ নিয়ে মোহনীয় গলায় পড়ল, ইউনো, শাড়ি পরে তোমার কতটা জঘন্য লাগে আর কখনো পরবে না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা চোখ নামিয়ে নিয়েছে। ইরফানের কথায় রাগ হওয়ার কথা, কিন্তু তার রাগ হলো না, বরং ইরফানের বয়স টেনে তার শরীরে অদ্ভুত শিহরণী অনুভূত হলো। ইরফান মায়েরার গাল নিচে টিলতে হাত ধরে ডান হাতে বুড়ো আঙুলে ছুঁয়ে দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গলা নামিয়ে বলল, ইউ আর আ ভেরি লিটল গার্ল। লিটল গার্লের জন্য শাড়ি নয়। মায়েরা ঢোক গেলে ইরফানকে ঠেলে তার থেকে সরাতে চায়। ইরফান বোধ হয় পছন্দ হলো না মায়রার এমন ব্যবহার। বা হাতের গতি বৃদ্ধি করে শক্ত হাতে মায়রাকে নিজের থেকে চেপে ধরে। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তাকায় মায়রার পানে, গম্ভীর গলায় বলে, আম্মুর অজুহাতে আর কখনো শাড়ি পরবে না, ওকে? মায়ের মন খারাপ হয়। শাড়ি মেয়েদের সৌন্দর্য। শুনছে স্বামী নাকি মেয়েদের শাড়ি পরে দেখে খুব পছন্দ করে। আর ইরফান তাকে শাড়ি পরতেই দেয় না। পরলেও বলে জঘন্য লাগছে। ইরফান অনবরত মায়ের গাল নিচে স্লাইড করে। মায়েরা মিনমিন করে বলে, হাত সরায়। ইরফান মায়ের নত মুখ পানে তাকায়। ইরফান চোখ দুটো কেমন যেন লাল হয়ে গিয়েছে। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান চোখ লাল। মায়েরা ঢোক গিলে প্রশ্ন করে, আপনি কি অসুস্থ? ইরফান কি অসুস্থ? ইরফান ছোট্ট করে বলে, হুম। মায়েরা তার গলায় ইরফানের স্লাইড করা হাত বা হাত ধরে ফেলে মিনমিন করে বলে, কি অসুখ আপনার? ইরফান মায়েরার মুখ পানে চোখ বুলিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, শাড়ি পরেছো কেন স্টুপিড? মায়েরা আবার মিনমিন করে বলে, আপনার আম্মুই তো বললো। ইরফান শক শুষ্ক ঢোক গিলে মায়েরা পেট জড়িয়ে উঁচু করে ধরে বেডের সাথে নিয়ে আসে। বেডের পাশে দাঁড়িয়ে বাম পা মাটিতে রেখে ডান পা বেডের ওপর রেখে এরপর মায়েরাকে তার ডান পায়ের উরুতে বসিয়ে দেয়। মায়েরা মৃদু চেঁচিয়ে ও দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। কাপা কণ্ঠে বলে, নামা নামায়, পড়ে যাবো। ইরফান শান্ত চোখে মায়েরার মুখ পানে চায়। ডান হাতে মায়েরার কোমর জড়িয়ে বাম হাতে মায়েরার সামনে আসা চুলগুলো পিছনে দিয়ে নিয়ে যায়। দৃষ্টি মায়েরার গলার নিচে তিলটায় নিবদ্ধ। মায়েরা ইরফানের দৃষ্টিতে এলোমেলো দৃষ্টি ফেলে কাপা কণ্ঠে কিছু বলতে চায়, আপনি বলতে পারেন না। ইরফান তার আগে মায়েরার গলায় মুখে গুঁজে দিয়েছে। মায়ের শরীর ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান পায়ের ওপর ঝুলিয়ে বসে। দুই হাত ইরফানকে জড়িয়ে ধরা গলায়। হাতের বাঁধন ঢিলে হয় আপনা আপনি। পড়ে যেতে নিলে ইরফান দুই হাতে শক্ত করে মায়েরার কোমর জড়িয়ে ধরে। লম্বা শ্বাস টানে। মায়েরা কেঁপে ওঠে। ইরফানের মুখ নামিয়ে মায়েরার তিলটার উপর তার শুষ্ক ঠোঁট জোড়া রেখে বিড়বিড় করে বলে, মাই বাটারফ্লাই। মায়েরা ইরফানকে ফেলে সরাতে চায়। ইরফান বোধ হয় বিরক্ত হলো। তিলটার উপর বেশ অনেকটাই
তুই খাটিয়ে দাঁত বসে। মায়ের মৃদু আর্তনাদ করে ওঠে। কিছু ইরফান ছেড়ে দেয়, তবে মুখ খুলেও তোলেনি। এভাবে বেশ কিছুক্ষণ থেকে ছোট্ট একটা শব্দহীন চুমু এঁকে দেয় ক্ষতস্থানে। মায়েরা বোধহয় বুঝলো হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসবে বোধহয় মেয়েটার। ইরফান মাথা তুলে তাকায় মায়ের মুখ পানে। মায়ের মাথা নিচু করে চোখ বুঝেছে। ইরফান গম্ভীর গলায় বলে, শাড়ি পরে আমার অসুস্থ বাড়িয়ে বল। আমি অসুস্থ কেন, স্টুপিড গার্ল? মায়ের কথা, সরি, ইরফানের কথা মেয়েটার মাথা উপর দিয়ে বলে, সে শাড়ি পরলে এই লোক অসুস্থ হবে না? কি অদ্ভুত যুক্তিহীন কথাবার্তা। ইরফান মাথা মায়েরা মেঝে একটু দাঁড় করিয়ে দেয়। মায়েরা পড়ে যেতে নিলে ইরফান আগলে নেয় মায়েরাকে, ঠোঁট বাঁকায় সামনে। বা হাতে মায়েরাকে নিজের সাথে আগলে ধরে ডান হাতে কোমর দিয়ে স্থান স্পর্শ করে। একটুতেই কেমন লাল হয়ে গিয়েছে। ইরফান সূক্ষ্ম হাসি মৃদু স্বরে বলে, ইটস আ পানিশমেন্ট ফর ইউ। আরো ইচ্ছে আছে শাড়ি পরার। মায়েরা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। এলোমেলো শাড়ি পরিহিত মেয়েটাকে দেখে ইরফান বারবার ঢোক গেল। কপালে দু আঙুলের সাহায্যে স্লাইড করে বিরক্ত নিঃশ্বাস ফেলে। অন্তঃপর মায়ের পানে সে গম্ভীর গলায় বলে, শাড়ি তুমি খুলবে নাকি আমি? মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি চান? ইরফান মায়ের দিকে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলে, নো, আই থিঙ্ক তুমি আমার দেওয়ার পানিশমেন্ট লাইক করছো, তাই এখনো দাঁড়িয়ে আছো। অ্যাম আই রাইট? কথাটা বলে মায়ের দিকে আরেকটু এগিয়ে গেলে মায়ের দুই হাত ইরফানের পেটে রেখে ঠেলে দেয়। মিনমিন করে বলে, বলছি তো স্যার, আপনি যান প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা বুঝলো এই লোক যাবে না, তাকে ওয়াশরুমে যেতে হবে। কি আর করে। ভাবলেন না যে ইরফানের গম্ভীর গলায় বলে, 5 মিনিটস টাইম, ফার্স্ট চেঞ্জ করো। মায়েরা বলে, ব্যালকনিতে চলে যায়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দৌড়ে গিয়ে ব্যালকনি দরজা আটকে দেয় এ ব্যস্ততা। এরপর দরজা ঘেঁষে দাঁড়িয়ে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ডান হাতে ইরফানের কামড় দেওয়া স্থানে হাত দিলে ব্যথা পায়। কেঁপে ওঠে কেমন, ঢোক গিলে নিজেকে শান্ত করে। একটা কালো জামা বের করে ফটাফট শাড়ি পাল্টে জামা পরে নেয় মায়েরা। এর মাঝে খুব খুব করে বেশ কয়েকবার কাশলো। ওপাশ থেকে ইরফান রেগে বলে, স্টুপিড, ওপেন দ্য ডোর। মায়েরা ঢুকিলে ওড়না ছাড়াই দৌড়ে দরজা খুলতে গিয়ে আবারও পিছিয়ে যায়। ওড়না খুঁজতে থাকে, বাট খুঁজে পায় না। মুখটা অসহায় হয়ে যায়। এপাশে ইরফান বিরক্ত হয়। মায়েরা উপায় না পেয়ে শাড়ির গায়ে উপর চড়িয়ে দ্রুত দরজা খুলে দেয়। ইরফান রেগে বলে, হোয়াটস ইউর প্রবলেম, স্টুপিড? মায়েরা দুই পা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলে, সরি। ইরফান দেখলো মায়েরা নিজের গায়ে শাড়ি পেঁচিয়ে রেখেছে, বিরক্ত হল। একে শাড়ি খুলতে বললো, আবারও সে শাড়ি পেঁচিয়ে রেখেছে। ইরফান মায়ের হাত ঘেঁষে কাজ ঘেঁষে দাঁড়িয়ে শাড়ি নিয়ে টান দিতে নিলে মায়েরা উকি করে। ইরফান ভ্রু কুঁচকে দেখে মায়েরা অনবরত কাজ দিয়ে থাকে। ইরফান হতভম্ব হয়েছে। মায়ের গাল দুই হাতে ধরে মায়ের মুখ পানে তাকিয়ে দেখলো কাঁচতে কাঁচতে মেয়েটার চোখ মুখ কেমন লাল হয়ে গিয়েছে। ইরফান বিচলিত কণ্ঠে বলে, কি প্রবলেম হচ্ছে তুমি? মায়েরা ঠেলে ইরফানকে সরিয়ে দিতেছে কোনো রকম। হাঁসফাঁস করতে করতে বলে, আপনি সিগারেট খেয়েছেন আর বমি আসছে আপনার। ইরফান মনে পড়লো মায়ের অ্যাজমার প্রবলেমের কথা। অনুতপ্ত স্বরে বলো, সরি লিটিল গার্ল। মায়েরা ইরফানের কথা শুনলো, তার বমি আসছে। এ লোক মনে হয় সিগারেটটি গাল মাখিয়ে নিয়ে এসেছে। হঠাৎই হাঁসফাঁস করতে করতে রেগে বলে, সরবেন আপনি? দেখছেন না আমার বমি পাচ্ছে? এসব ছাই পাশ খেয়ে ঘেঁষাঘেঁষি করছেন কেন? উফ। ইরফান চোখ ভ্রু কুঁচকালো। অ্যাজমা থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই মেয়ের বমি পাচ্ছে কেন? মায়েরা চেঁচানো হয়ে রেগে বলে, স্টুপিড গার্ল। আর রাত দেখালে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তো মুখে। মায়েরা আবারও উঠি করতে নিলে ইরফান মুহূর্তে নরম গলায় বলে, সরি সরি, কোথায় কষ্ট হচ্ছে তোমার? মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানকে ঠেলে এলো গা ভর্তি সিগারেট। ইরফান কিছু একটা ভেবে নিচে মায়ের থেকে খানিকটা দূরে সরে গেল। গায়ের কোট খুলে ছুড়ে ফেলে। এরপর দ্রুত হাতে চালিয়ে শার্টের বোতাম গুলো খুলে ছুড়ে মারলো। এরপর মায়ের গাল ধরে নিতে সরে বলে, এখনো প্রবলেম হচ্ছে? মারা নারে বলে সব আসছে কিছু ইরফানকে ধাক্কা দিয়ে ইরফানের মায়েরকে টেনে ধরে চিন্তিত কণ্ঠে বলে, কি প্রবলেম হচ্ছে তোমার?
টেল মি স্টুপিড। মায়েরা মুখ চেপে আসে, কোনো রকমে বলে ছাড়ো, আমার বমি আসছে, বাথরুমে যাবো আমি। ইরফান দ্রুত মায়েরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে পেশেন্টের সামনে দাঁড় করিয়ে দেয়। মায়েরা কয়েক সেকেন্ডের মাঝে গলগল করে বমি করে দেয়। পিছনে দাঁড়িয়ে ইরফান দেখলো মায়েরা বমি করছে। ভীষণ চিন্তিত হয় ছেলেটা। মায়েরাকে আগলে ধরে মায়েরা ছেঁতো উপরে ওঠে, কিন্তু শরীর দুর্বলের জন্য নিজেকে ছাড়াতে পারল না। মায়ের কান্না আওয়াজ এমন উঠি আসলে কি যে যখন মৌলানা এই ডান হাত বাড়িয়ে মায়ের মুখ মুছে দেয়। মায়ের ঘাড় পাকিয়ে দুর্বল কণ্ঠে বলে, কি করছে? ইরফান কিছু বলল না, ট্যাপ ছেড়ে নিজের হাত ঘুরে মায়ের মুখ পানি দিয়ে দেয়। মায়েরা ইরফানকে আটকে নিতে বেশি বেশি নিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিল। এখন একটু ভালো লাগছে, কি করলে বেশি খারাপ লাগে। ইরফান ঠেলে সরাতে চায় নিজের থেকে। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? রাগিয়ে না আমার। মায়েরা বিরক্ত হয়ে বলে, আমি ব্রাশ করবো, সরুন। ইরফান ভুল কুচকে বলে, না। ইরফান মুখ থেকে আবারও সিগারেটের গন্ধে মায়েরা দুই হাত তার মুখে চেপে ধরে। ইরফান মুখ কুচকাল, নিজের উপরই বিরক্ত লাগলো, এই বাচ্চার উপর বিরক্ত লাগলো। সে কি এমন খেলছে? মানুষ বিষ খেলেও এমন করে না। স্টুপিড সিগারেটের গন্ধ যেমন করছে বেসনের উপর। চোখ বুলিয়ে মাউথ ওয়াশ কিছু না পেয়ে বিরক্ত হয়ে বলে, মাউথ ওয়াশ ডেইলি তোমার। মায়েরা তার মুখ চেপে বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ছেড়ে মায়েরা ছোট্ট ব্রাশ তুলে নেয় হাতে। মায়েরা ভ্রু কুঁচকে চেয়ে আছে। ইরফান মায়ের ব্রাশে পেস্ট লাগিয়ে নিজের মুখে নিল। মায়েরা চেঁচিয়ে ওঠে, আল্লাহ, এটা আমার ব্রাশ। কথাটা বলে ইরফানের হাত ধরে টানলে ইরফান মায়ের একটা বা হাত চেপে ধরে দ্রুত মুখ থেকে গন্ধ বের করার জন্য কোনো রকমে একটু ব্রাশ করে মুখ ধুয়ে নেয়। মায়েরা চোখ বড় বড় করে চেয়ে আছে। ইরফান মুখ ধুয়ে মায়ের দিকে তাকালে মায়েরা দৃষ্টি দেখে বলে, হোয়াট? মায়েরা অবুঝ গলায় বলে, ওটা আমার ব্রাশ ছিল, সো হোয়াট? মায়েরা কি বলবে বুঝতে পারছে না। ইরফান মায়েরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠান্ডা গলায় বলে, সিগারেটের স্মেল সহ্য করতে শেখো। মায়েরা মুখ কুচকে বলে, পারবো না, ইয়াক। ইরফান মায়ের দিকে শান্ত চোখে তাকায়। মায়েরা ঢোক গেল। সে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না বলে এটাও তার দোষ হয়ে গেল। ইরফান মায়ের ভেজা ঠোঁট ছোড়ায় দৃষ্টি নিবদ্ধ করে মৃদু স্বরে বলে, ইটস ওকে, মা দোয়াশ করে নেব। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফানের মুখ তার মুখের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা দ্রুত দুই হাতে তার মুখ চেপে ধরো। ইরফান বিরক্ত চোখে মায়ের চোখের দিকে তাকালে বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে পড়ে, সারা জীবন স্টুপিটি থাকবে। ইরফান ধমক খেয়ে মায়েরা কেঁপে ওঠে। পিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান মায়েরাকে ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে গেলে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এটাই ব্রাশ ছিল তাই। ব্রাশ করে বেসনের মধ্যে ফেলে চলে গেল। কি অদ্ভুত। মায়েরা ভালোভাবে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। ইরফান দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একটু পর কল কেটে দ্রুত শার্ট আর কোট গায়ে জড়ালো আবারও। মায়েরা এক কোণে দাঁড়িয়ে চুপচাপ দেখলো ইরফানকে। ইরফান রেডি হয়ে দ্রুত দৌড় খুলে বাইরে একবার রেখেও আবার পিছু নিয়ে এসে বলে, এই ঘর থেকে এক পা বাইরে রাখলে পা কেটে ফেলবো। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখে দরজা দেওয়ার বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। সে ভেবেছিল এই লোকটা চলে গেলে সে দৌড় দেবে ছাদে, অনেক সুন্দর করে সাজিয়েছে। মায়েরা বিকেলে একবার গিয়েছিল, ওখানে সবাই মেহেন্দি দেবে, সেও দেবে, কিন্তু কিভাবে? তাকে তো বন্দি করে রেখে গেল। কোথাও যাচ্ছিস? শাহিদের কথায় ইরফান দাঁড়িয়ে গেল, পিছু ফিরে তাকালো। শাহিদ নিচে ইরফানের সামনে দাঁড়িয়ে হেসে বলল, এতক্ষণ কি করলি তোর বউয়ের ঘরে? ওকে তো ও মানিস না। ইরফান বিরক্ত হয়ে বলে, ইটস মাই পার্সোনাল ম্যাটার। সাহিল হেসে ফেলল, আমার ওকে ভালো লেগেছে। ইরফান রেখে শাহিলের কলার চেপে ধরে। শাহিল ইরফানের থেকে নিচে কলার ছাড়িয়ে নেয়। মহিলা ঝাড়ার মতন কয়েকবার ছেড়ে বলে, কি যেন নাম? হ্যাঁ, মায়ের। হ্যাঁ, কিউট। অন্তরার চেয়েও ভয়ঙ্কর সুন্দর, এজন্য এত ফার্স্ট পা পিছলে পড়ছে। ইরফান শক্ত চোখে সাহেলের দিকে চেয়ে আছে। সাহেল বাঁকা হেসে বলে, আফসোস মায়েরা সুন্দরী। আর বলতে পারে না। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে জোরে সরে এক ঘুষি মেরে দেয় সাহেলের নাক বরাবর। সাহেল কয়েকবার পিছিয়ে যায়। ইরফানের দিকে তেড়ে আসতে শুদ্ধ দৌড়ে এসে সাহেলকে টেনে ধরে। সাহেল রেখে শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, আমাকে আটকাস কেন? ওকে আটকাতে পারিস না? শুধু ইরফানের দিকে তাকায় একবার, আবার সাহেলের দিকে। চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করছিস কেন তোর?
শাল ডান পাশে থুতু ফেলে ইরফানের দিকে চেয়ে বলে, মায়েরা কেমন লাগতো? শুধু ভ্রু কুচকে তাকালো। ইরফান আবারও তেড়ে আসতে নিলে শুধু ইরফানকে চাপটে ধরে বলে, রাগাচ্ছে তোকে, থাম থাম, মারামারি করিস না। ইরফান রাগান্বিত স্বরে বলে, জাস্ট আর একবার আমার ওয়াইফের নাম উচ্চারণ করলে ওর জবান কেটে কুকুরকে খাওয়াবো। কথাটা বলে শুদ্ধকে ধাক্কা দিয়ে কটকট পায়ে বেরিয়ে ভেতরে চলে যায়। বাইরে আর বের হলো। শুদ্ধ স্বস্তি নিঃশ্বাস ফেলে সাহেবের পাশে দাঁড়িয়ে বলে, রাগাচ্ছিস বলে কথা, মারামারিতে গেলি কেন? সাহেব রেগে বলে, আমি একে রাগাইনি, যা বলছি কাট কাট বলছি, আমার মায়েরকে চাই মেনেছে। শুদ্ধ কেমন যেন তাকালো সাহেবের দিকে, অবাক হয়ে বলে, তুই তো ভালোবাসিস। সাহেব নির্দ্বিধায় বলে, মায়েরকে দেখে ওকে আর ভালো লাগছে। ইটস সিম্পল। শুদ্ধ তুই বলবি খুঁজে পেল না, এভাবে ভালোবাসা যায়? ওই সে তো ফাহারাকে প্রায় 4 বছর আগে থেকে ভালোবেসে আসছে। কখনো তো মনে হয়নি অন্য কেউ ফাহারের থেকে বেশি সুন্দর। বরং ফাহারাকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম সুন্দর ভাবে আবিষ্কার করেছেন। সত্যের ভাবনা মাঝে সাহেব বাবা হিসেবে বলে, ইরফানি স্বাভাবিক আমার জিনিস ভালো পছন্দ, এই বাড়ি এসে মেয়েকে আমি পছন্দ করি। এখন শুনছি এটা ওর বউ। সে যাই হোক, ইরফান মন থেকে মেনেছে মেয়েটাকে পেছনে, এখন আমি ওই মেয়েকে আমার চাই। ব্যাস, শুধু অবাক হয়েছে, ইরফানের সাথে পারবে না। ফালতু ঝামেলা করিস না। আমি ফান করেছিলাম খুব ভালো করে জানিস। সে গা টানা দিয়ে বলে, বাট আমি ফান করিনি, না তো করছি। শুধু রেগে গেল, তুই হচ্ছে ইচ্ছে করে ঝামেলা করতে চাইছিস। শালি এসে বলে, ইরফানের সাথে তোর বন্ধুত্বের সম্পর্ক আমার নয়, আমার সাথে নিজেকে গুলিয়ে ফেলিস কেন? শুধু রেগ সাহিলকে ধাক্কা দিয়ে বলে, তোর প্রবলেম কি? ভাইয়ের বউয়ের দিকে নজর দেওয়া, এসব কি ধরনের স্বভাব? সাহিল শুদ্ধের চেয়েও জোরে ধাক্কা দেয় শুদ্ধকে। অন্তঃপর শক্ত গলায় বলে, ও যখন আমার ভালোবাসার দিকে নজর দিয়েছিল তখন তোর এসব নীতি কথা কোথায় গিয়েছিল? শুধু বিরক্ত হয়, মেজাজ খারাপ হচ্ছে তাই। বিরক্ত হয়ে বাড়ির ভিতরে যেতে যেতে বলে, ভালোবাসা কি সেটাই তো বুঝিস না? ভালো মানুষ হওয়া আগে, তাহলে অন্যকে দোষারোপ করার স্বভাবটা যাবে। সাহিল ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। ইরফান মায়ের ঘরে দরজা খুলে ভেতরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা বেডের ওপর বসেছিল মন খারাপ করে। ইরফানকে দেখে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান শক্ত চোখে তাকায় এগিয়ে আছে মায়েরার দিকে। সাহেলের সামনে শাড়ি পরেছিস ভাবতেই রাগ মাথা চূড়া দিয়ে উঠছে। মায়েরা ঢোক দিল, ভালো মানুষ বের হয়ে গেল তো, এত রেগে আর ফেললো কেন? মায়েরা ভীতু স্বরে বলে, আপনার কি হয়? কথাটা শেষ করার আগে ইরফান ঝড়ের বেগে মায়ের গাল চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, কেন সাহেব বললি বল, এই বল, অন্য দিন তো করতে পারিস না, আজ কেন বললি? মায়েরা ভীষণ ভয় পায়। ইরফান দেখে, ইরফান মায়ের ভীতু মুখ পানে তাকে নীরবে চেয়ে থাকে কিছু, নিজেকে শান্ত করার চেষ্টা করে। মায়েরাকে ছেড়ে কয়েকবার শান্ত শ্বাস নেয়। রাগে দরজায় একটা লাথি বসে, মায়েরা কেঁপে ওঠে। ইরফানের গায়ের কোট খুলে ছুঁড়ে মারল। মায়েরা বা হাতে ঠেলে সরিয়ে দিয়ে কটকট পায়ে ওয়াশরুমে যায়। ম্যাডাম মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, সে বুঝতে পারছে না আসলে সে কি করছে। দরজার ওপাশে রিয়ার কণ্ঠ পায়। রিয়া বারবার করাঘাত করে মায়েরাকে ডাকছে। মায়েরা ধীরে পায়ে গিয়ে দরজা খুলে দিয়ে রিয়াকে হেসে একটি শাড়ি এগিয়ে দিয়ে বলে, ভাবি এই শাড়িটা পরে ছাদে আসো, মেহেন্দি দেবো সবাই মিলে, তাড়াতাড়ি আসো কিন্তু। মায়েরা রিয়ার হাতে শাড়ি জোরপূর্বক হাসলো। রিয়া শাড়িটা দিয়ে দৌড় দিল, তাড়াতাড়ি রেডি হতে হবে। মায়েরা শাড়ির দিকে চেয়ে আছে। ইরফান একটু আগেও তো শাড়ি পরা নিয়ে ভীষণ রেগে গিয়েছে। ভাবলেন মাঝে পিছন থেকে ইরফানের গম্ভীর গলায় বলে, ওখানে কি করছিস? মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। মায়ের মাথায় ইরফানের মাথায় চুল ভেজা, চুপ চুপ করে হয়ে পড়ছে। চুল বেয়ে টপ টপ করে ঘাড়ে পানি পড়ছে, চোখ মুখ ভেজা। মায়েরা ঢোক গেলে আমতা আমতা করে বলে, আপনি মাথা মুছছেন না কেন? ইরফান মায়ের হাতে এক থাকে শাড়ির দিকে তাকায়, এগিয়ে এসে ঠান্ডা গলায় বলে, শাড়ি পরতে চাও? মায়েরা ভীত চোখে তাকায়, আপনি আপনি গলায় হাত চলে যায়। ঢোক গিলে দ্রুত মাথা নাড়িয়ে বলে, না না চাই না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, কটকাল। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি ছাদে যেতে চাই। ইরফান রেগে তাকায়। মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, ছাদে সবাই মেহেন্দি দেবে, আমি যেতে চাই প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা কান্না পায়।
হাতের শাড়িটার দিকে তাকালো। সবাই এরকম শাড়ি পরবে বলেই দিয়ে গিয়েছে রিয়া আপু। মায়েরা জানে সে তো পরবে না শাড়ি। তবুও লোকটা তাকে ছাদেও যেতে দেবে না ভেবে কান্না পায়। এভাবে বন্দি করে রেখেছে কেন? সে একটু হলেও এই লোকের সহ্য হয় না। ভেজা চোখে চেয়ে বলো, আমি ইনাই আপুর কাছে যেতে চাই, হাতে মেহেন্দি দিতে চাই। ইরফান ধমকে বলে, এক কথা বারবার বললে থাপ্পড় দিয়ে সব দাগ ফেলবো স্টুপিড। মায়েরা ছলছল দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। হাতের শাড়ি ছুঁড়ে ফেললো বেডের ওপর, পা তুলে হাঁটুতে মাথা গুজে বসে পড়ে। ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়রার দিকে। নিচে পড়ে থাকা শাড়ির দিকে তাকালো। তাকে কি এই পুচকি রাগ দেখালো ভেবেই তার রাগ হলো, কিন্তু বলতে গিয়ে থেমে যায়। মেয়েটার ফোফানের আওয়াজ পেয়ে একটু দমলো। কিছু একটা ভেবে মায়রার পাশে দাঁড়িয়ে তার ফোনে এগিয়ে দিয়ে বলে, তুমি চাইলে গেমস খেলতে পারো। মায়েরা মাথা তুলে তাকায়। একটু সময় কেঁদেছে অনেক। ইরফান বাড়িয়ে রাখা ফোনের দিকে চেয়ে রেগে বলে, আপনাকে আমার 5 বছরের বাচ্চা মনে হয়? কথাটা বলে ইরফানের ফোন নিয়ে ছুঁড়ে ফেলে। ইরফান হতভম্ব, অবাক হয়ে মেঝেতে পড়ে থাকে তার ফোনের দিকে তাকায়। মায়েরা নিচেও ঢোক গেল। কি করে ফেললো এটা? আজ তাকে কে বাঁচাবে ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল।